যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বললেন আইন উপদেষ্টা। গণভোট ইস্যুতে ঐকমত্য না হলে প্রধান উপদেষ্টার একক সিদ্ধান্ত। নির্বাচনের আগে গণভোট কোনোভাবেই মানবে না বিএনপি। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার এ সরকারের নেই বললেন ফখরুল। নভেম্বরে গণভোট সহ ৫ দাবিতে ইসিতে জামায়াত ও সমমনাদের স্মারকলিপি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের তাগিদ। এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি ইস্যুতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে ইসি। কমিশনের প্রতীক তালিকায় যুক্ত হল শাপলা কলি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। গণভোট নিয়ে প্রধান উপদেষ্টা দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ হতাশাজনক। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনে অঙ্গীকারাবদ্ধ অন্তর্বর্তী সরকার। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, তারপর গণভোট, তারপরে ২৭০ দিন মধ্যে না হলে স্বয়ংক্রিয়ভাবে আপনার সংবিধান সংশোধন হয়ে যাবে। গণভোট কবে হবে ওটা নিয়ে তো তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধ হয়। তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো, আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো। নির্বাচনের আগে গণভোট আয়োজন অযৌক্তিক এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা কোনোভাবেই মানবে না তার দল। দুপুরে গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশকে এক পেশে উল্লেখ করেন তিনি। বলেন, এই সুপারিশ জাতির ঘাড়ে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকের সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। এতে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা। লিখিত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিএনপি জুলাই সনদে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছে, তবে সনদের চূড়ান্ত কপি তাদের কাছে উপস্থাপন করা হয়নি। বিএনপির অগোচরে মন গড়া অনেক দফা সংশোধন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। দীর্ঘ ১ বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। বিএনপি নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট মেনে নেওয়া হবে না। বিএনপির দেওয়া নোট অব ডিসেন্ট জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে উল্লেখ নেই জানিয়ে তারা বলেন, এটি জাতির সঙ্গে প্রতারণা। এমনকি জুলাই সনদে আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। যে সনদটা গৃহীত হলো বলে জনগণের সামনে প্রধান উপদেষ্টা বললেন, সেই ডকুমেন্টকে একটু ডেভিয়েট করে ওখানে যা বলা আছে ওটা না রেখে, ওখানে যা বলা নাই সেটা রেখে কমিশন কিছু সুপারিশ পেশ করেছে। আমাদের আপত্তিটা ওই জায়গায়। হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল, কিভাবে দিল, সুপারিশে কিভাবে আসলো, তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই এখতিয়ার তো নির্বাচন কমিশনের নাই। সবাই মিলে আমরা পজিটিভ একটি দৃষ্টিভঙ্গি নিয়ে এই বিমত যেটা যদি থাকে সেটাকে নিরসন করে অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনে বিএনপির আস্থা রয়েছে জানিয়ে দলটি নেতারা বলেন, এই ক্ষেত্রে ভোটে কোনো প্রভাব পড়বে না। নির্বাচনের ব্যাপারে আমাদের কোনো অনাস্থা নেই কারোর প্রতি। আমরা চাচ্ছি যে খুব দ্রুত নির্বাচনটা হয়ে যায়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন সহ নানা দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিয়েছে জামায়াত ইসলামী সহ সমমনা ৮টি রাজনৈতিক দল। এর আগে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন দলগুলোর নেতাকর্মীরা। সেখানে জামায়াতের সহকর্মী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম বলেন, একটি মহল আরপিওর কিছু আদেশ পরিবর্তন করতে চায়, যা দেশের সঙ্গে ষড়যন্ত্রের শামিল। এ সময় আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিও জানান তিনি।
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চায় জামাত, তবে তার আগে অবশ্যই গণভোট আয়োজনের দাবিও জানিয়েছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিকেলে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে জুলাই সনদের আদেশ জারি ও গণভোট আয়োজনের তারিখ ঘোষণার দাবিও জানান তিনি। জামায়াতে ইসলামী রাজনৈতিক কটুবাক্য পারস্পরিক সম্পর্ক বিনষ্টের পক্ষে নয় বলেও এ সময় জানান ডাক্তার তাহের। দেশের কল্যাণে আমরা সকলেই ছাড় দিয়ে যে ঐকমত্য কমিশনের কনসেনসাস হয়েছে রিফর্মসের ব্যাপারে, যেটাকে জুলাই চার্টার হিসেবে আখ্যায়িত হয়েছে, সেটার আমরা বাস্তবায়ন চাই পরিপূর্ণ। এখানে কোনো ব্যত্যয় ঘটলে জনগণ সেটাকে গ্রহণ করবে না। ফেব্রুয়ারিতে আমাদের চার্টার গ্রহণ করার পরে একটা সুষ্ঠু নির্বাচনে আমরা যাতে সকলেই অংশগ্রহণ করতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। সেক্ষেত্রে আমি সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছি এবং ইন্টারিম গভর্নমেন্টকে অনতিবিলম্বে আদেশ জারি, গণভোটের তারিখ ঘোষণা এবং ফেব্রুয়ারি নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা উদাত্তভাবে আহ্বান আমরা জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মন্ত্রিপরিষদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের 31টি মন্ত্রণালয় বিভাগের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বিকাল 3টার দিকে বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে অন্যান্য কমিশনাররা উপস্থিত রয়েছেন। বৈঠকের আলোচ্য সূচিতে প্রাধান্য পাচ্ছে নির্বাচনের নিরাপত্তা সহ নানা ইস্যু। বিধিমালা সংশোধন করে নির্বাচনী প্রতীক তালিকায় নতুন করে শাপলাকলি যুক্ত করল নির্বাচন কমিশন। আজ ইসির জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, 1972 সালের আর্টিকেল 94-এ প্রদত্ত ক্ষমতা বলে কমিশন নির্বাচন পরিচালনা বিধিমালা 2008 অনুযায়ী এ সংশোধন করল। নির্বাচন ভবনে আছেন আমাদের সহকর্মী MR আসাদ। কমিশনের কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন তিনি। আসাদ, ইসিতে সচিব বৈঠক এবং প্রতীক শাপলাকলি যুক্ত হওয়ার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। সাব্বির, প্রথমেই জানিয়ে রাখি, নির্বাচন কমিশনে নতুন রাজনৈতিক দলের যে নিবন্ধনের আবেদন চেয়েছিল এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি তারাও কিন্তু নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল 22শে জুন। এবং এরপরে তাদের প্রতীক নিয়ে নানা ধরনের মতানৈক্যের পরে ইসির সঙ্গে তারা বেশ কয়েকবার বৈঠক করেছে এবং এরপরই 19 অক্টোবর শেষ নির্বাচন কমিশন বলে যে 19 অক্টোবরের মধ্যে তাদেরকে তাদের পছন্দের প্রতীক আসলে বেছে নিতে হবে, যেটা আসলে শাপলার প্রতীক হতে পারবে না। পরবর্তীতে আমরা আজকে নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করেছে এবং সেখানে আসলে শাপলা ফুল তারা যে প্রতীকটা চেয়েছিল সেটিকে পুরোপুরিভাবে না অন্তর্ভুক্ত করা হলেও শাপলা কলি নামে একটি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটা যে তফসিল রয়েছে সেটার 102 নম্বরে রয়েছে। এছাড়াও আরও 4টি প্রতীক এখানে যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে সিঁড়ি, দোতলা, বাস, সূর্যমুখী ফুল, হ্যান্ডশেক, এরকম আরও 4টি প্রতীকই কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। সুতরাং আসলে দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশন এবং এনসিপির মধ্যে যে একটি মতদ্বৈততা চলছিল এবং তাদের বারবার বৈঠক চলছিল, সেটির একটি চূড়ান্ত রূপ আমরা দেখতে পাচ্ছি। এ বিষয়ে আসলে কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশনের যিনি সিনিয়র সচিব রয়েছেন আক্তার আহমেদ, তিনি কথা বলবেন। এবং আজকে কিন্তু বিকেল 3টা থেকে একটি বৈঠক হয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং কর্তৃপক্ষের যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন, বিশেষ করে সচিব পর্যায়ের যারা রয়েছেন, তারাই কিন্তু আজকের এই বৈঠকে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে কিন্তু ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কীভাবে সুষ্ঠু করে এবং অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন যেন করা যায় সেটার আসলে নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এবং কিছুক্ষণের মধ্যেই ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ এ বিষয়ে আমাদেরকে একটি ব্রিফ করবেন, সেজন্য আমরা অপেক্ষা করছি এবং সেই ব্রিফের পরে আপনাকে আরও পরবর্তী তথ্য জানাতে পারবো। সাব্বির। জি আসাদ, ধন্যবাদ আপনাকে। জুলাই আন্দোলনকালে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় 16তম দিনে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ হয়। গত বছর 5 আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে আহত মোহাম্মদ সানি মৃধা সোহানের জবানবন্দি নেওয়া হয়। আগামী বুধবার এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ নেওয়া হবে বলে জানান ট্রাইব্যুনাল। এদিকে
জুলাই আন্দোলনে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলায় সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। চাকরি জাতীয়করণ সহ ৫ দফা দাবিতে ১৮তম দিনে গড়ালো ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকরা বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাত দিয়ে চাকুরি জাতীয়করণের প্রক্রিয়া ঝুলিয়ে রাখা হয়েছে। আজকের মধ্যে গেজেট প্রকাশ না হলে রোববার যমুনা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারিও দেন ইবতেদায়ী শিক্ষকরা। জাতীয়করণ যতক্ষণ পূর্ণ না হবে, যতক্ষণ প্রজ্ঞাপন হাতে না পাবো, ততক্ষণ আমরা এখান থেকে ফিরে যাব না। যে সরকারিকরণ করা হইলো প্রাইমারি স্কুলকে, কিন্তু আমাদের তখনকার সরকার সরকারিকরণ করেন নাই, বরং আমাদের অবহেলা করে রেখেছে। জাতীয়করণ না করা পর্যন্ত এবং প্রজ্ঞাপন হাতে না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ি না এবং ছাড়ব না। হাত ভেঙে দেখ, পা ভেঙে দেখ, তাও আমরা এই আন্দোলন বাস্তবায়ন করে নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ। সরকারের দুর্বল নীতি কাঠামোর কারণে পর্যটন শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। এক্ষেত্রে মুদ্রার উচ্চ সেলিং রেটকে প্রধান সমস্যা বলছে ট্যুর অপারেটর সংগঠন টুয়াব। যদিও পর্যটন খাত এগিয়ে নিতে এর উদ্যোক্তাদের সহায়তা বাড়ানোর আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। সকালে ত্রয়োদশ পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উঠে আসে সব বক্তব্য। মনিরুল ইসলামের প্রতিবেদন। শুরু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলার ত্রয়োদশ আসর। চলবে ১ নভেম্বর পর্যন্ত। আগারগাঁওয়ে এ মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। মেলায় অংশ নিয়েছে দেশি বিদেশি শতাধিক প্রতিষ্ঠান। তবে দেশের পর্যটন সম্ভাবনা বিকশিত না হওয়ায় হতাশা জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, সরকারি নীতি কাঠামোয় দুর্বলতা সহ নানান কারণে এগোতে পারছে না এই শিল্প। রেগুলার যে ট্যুরিজম সেক্টরটা ওরকম না, আমরা বেসিক্যালি কমিউনিটিকে নিয়ে কাজ করতে চাচ্ছি। পলিসি মেক করে আমাদের দেশে জিনিসটাকে স্থিতিশীল আনতে হবে। থাইল্যান্ডে হচ্ছে কারেন্সি যত, ভারত তার অর্ধেক, তাই তো? তাহলে বেটার ট্রিটমেন্টের জন্য, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য থাইল্যান্ড অনেক এগিয়ে আছে চিকিৎসা ক্ষেত্রে। আমি যেখানে বেটার সার্ভিস পাবো, বেটার ট্রিটমেন্ট পাবো সেখানেই যাব। তো আমার মনে হয় ব্যাংকক ইজ দ্য বেস্ট চয়েস ফর ট্রিটমেন্ট। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন টুয়াব প্রেসিডেন্ট বলেন, মুদ্রার উচ্চ সেলিং রেট সহ নানান বিধিনিষেধের কারণে পর্যটন খাতের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে রেট অফ এক্সচেঞ্জে বাংলাদেশ ব্যাংক এবং আমাদের ইন্টারন্যাশনাল হোটেল বিশাল ফারাক। সেই কারণে স্যার আমরা আপনাকে অনুরোধ করব, আপনার একটা প্রতিদিনই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে রেটটা প্রবর্তন করা হবে সেই রেটটাই সকল ইন্টারন্যাশনাল হোটেলস, আমাদের চেইন হোটেলসগুলো সেই রেটই মানতে বাধ্য হবেন। তাহলে খুব বেশি উপকৃত হবে। সংকট উত্তরণে ইলেকট্রনিক ভিসা সহ এ খাতে প্রণোদনা দেওয়ার আহ্বান জানান তিনি। ইন্ডাস্ট্রিতে ইনবাউন্ড ট্যুরিজম আরো বেশি বিকশিত হবে যদি অন অ্যারাইভেলের ভিসার পরিবর্তে ইলেকট্রনিক্স ভিসা প্রবর্তন করতে পারি। আর লুৎফে সিদ্দিকী বলেন, দেশের পর্যটনকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে সব ধরনের সহায়তা করবে সরকার। That's a wonderful historical, physical, tangible asset. We have other heritage sites you can go to. But tourism is much more than hard assets. Tourism is about experience. It's about how you make me feel. খাত সংশ্লিষ্ট নতুন উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দেওয়ার কথাও বলেন তিনি। Now, that building is used for all sorts of reasons, but it is the #1 destination. মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে অনুষ্ঠিত হলো আর্টিলারি রেজিমেন্টের ৪৪তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বার্ষিক অধিনায়ক সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে আর্টিলারি সেন্টারে পৌঁছালে তাকে স্বাগত জানান ডিওসি আরডক ২৪ পদাতিক ডিভিশন এবং সেন্টার কমান্ড্যান্ট সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা। এ সময় কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন সেনাপ্রধান। একই সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বানও জানান তিনি। সারা দেশের মতো ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা ডাক্তার নার্সদের। তাই মশক নিধনে সিটি কর্পোরেশনকে আরও কার্যকরী উদ্যোগ নেওয়ার দাবি রোগী ও স্বজনদের। আর ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সতর্ক হওয়ার তাগিদ চিকিৎসকের। রুবায়াত বাপ্পির প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায়। নগরীর নতুন বাজার, বাউন্ডারি রোড, নাহার রোড, ফুলবাড়িয়া রোড, সানকিপাড়া, কলেজ রোড, কালীবাড়ি ও বাগমারা এলাকায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। হাসপাতালের নির্ধারিত শয্যার চেয়ে 3 গুণের অধিক রোগী মেঝে বারান্দায় শুয়ে চিকিৎসা নিচ্ছেন। জ্বরের সাথে শরীর ব্যথা, মাথায় ঝিমুনি, অরুচি, শরীর দুর্বল, ডেঙ্গু রোগের এমন উপসর্গ থাকলেও অনেকের এসব উপসর্গ দেখা দিচ্ছে না, কিন্তু ধীরে ধীরে তাদের প্লাটিলেট কমে যাচ্ছে। পরীক্ষা করার আগে বুঝতে পারছে না রোগীরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। আমার তো প্রথমে হয়েছিল চিকুনগুনিয়া, তারপরে হয়েছে ডেঙ্গু, আমরা বুঝতে পারি নাই। প্রাইভেট একজন ডাক্তার দেখাইছি, উনি প্লাটিলেটটা কম থাকার কারণে আমাকে এখানে অ্যাডমিট হতে বললো। তাই 2 দিন আগে খুবই অবস্থা খারাপ ছিল, আজকে থেকে একটু ভালো আছে। কোনো কিছু খাইতে পারতেছি না, প্রচন্ড বমি, দিনের বেলাও মশা, রাতের বেলাও মশা। ময়মনসিংহে হঠাৎ ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ। মাত্রাতিরিক্ত রোগীর চাপ নিয়েও বিরামহীন চিকিৎসা দিচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। ময়মনসিংহে যেহেতু এত প্রাদুর্ভাব বেশি দেখা দিয়েছে, এখনই সিটি কর্পোরেশনে মশা নিধনের ব্যাপারে যদি কোনো উদ্যোগ না নেওয়া হয় বা জরুরি কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, মানুষকে সচেতনতার জন্য উদ্বুদ্ধ না করা হয়, তাহলে এটি আরো আতঙ্কিত হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। বেশি পরিমাণ রোগী ভর্তি হচ্ছে, তাদেরকে সার্ভিস দেওয়া একটু কষ্টসাধ্য হচ্ছে আমাদের। এবছরে ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু রোগের চিকিৎসা নিয়েছেন 1328 জন, আর মৃত্যু হয়েছে 10 জনের। আফরিন পপি, মোহনা সংবাদ। জনগণের অধিকার আদায়ে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম.এ. মালিক। মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন বড় সম্মানের বিষয় বলে মন্তব্য করেন তিনি। গেল রাতে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন এম.এ. মালিক। এ সময় দলের গ্রহণযোগ্যতা বাড়াতে নেতাকর্মীদের মানুষের পাশে থাকার পরামর্শও দেন তিনি। মানব সভা আর যুবক ভাই ওরা মাঝে মাঝে মানুষের বিরুদ্ধে কোনো খারাপ কথা এগুলোকে কিন্তু আপনারা বিএনপি পাওয়ার এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনের ওপর সাধারণ শুল্ক হার 10% হ্রাস করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক হার তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক শেষে ঘোষণা দেন ট্রাম্প। এছাড়া চীনের সঙ্গে 1 বছরের জন্য বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 6 বছর পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মুখোমুখি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসানে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ট্রাম্প ঘোষণা করেন চীনের সঙ্গে 1 বছরের জন্য বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। এ চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। এছাড়া চীনের ওপর আরোপিত মার্কিন শুল্ক 57% থেকে কমিয়ে 47% করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। চীনের ওপরে নতুন শুল্ক হার তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানান তিনি। একই সঙ্গে চীনা ফ্যান্টানিল পণ্যের ওপরও শুল্ক 10% কমানো হচ্ছে। ট্রাম্প বলেন শি জিনপিং ফ্যান্টানিল পাচার বন্ধে কঠোরভাবে কাজ করবেন এবং সেই আস্থার ভিত্তিতেই শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া চীনের সঙ্গে বিরল খনিজ বাণিজ্য নিয়ে সব মতবিরোধ নিষ্পত্তি হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। 2 দেশের মধ্যে বাণিজ্য বিরোধের একটি অন্যতম প্রধান কারণ এই বিরল খনিজ। প্রযুক্তি পণ্য তৈরিতে খনিজের প্রক্রিয়াজাতকরণের ওপরও বেইজিং একচেটিয়া নিয়ন্ত্রণ বজায় রেখেছিল। ট্রাম্প বলেন বিরল খনিজ পেতে চীনের পক্ষ থেকে আর কোনো বাধা দেয়া হবে না বলেও প্রতিশ্রুতি মিলেছে। এই বৈঠককে দারুণ সফল বর্ণনা করে ট্রাম্প আগামী বছরের এপ্রিলে চীন সফরের ঘোষণা দেন। এদিকে চীনা প্রেসিডেন্ট বলেছেন 2 দেশের ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকার কারণে বিশ্বের 2 শীর্ষ অর্থনীতির মধ্যে বৈরিতা হওয়াটা স্বাভাবিক। কাজী শাহরিন, মোহনা সংবাদ।
ফের যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়ে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল, এতে 2 জন নিহত হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে হত্যা করা হয় 104 ফিলিস্তিনিকে। যদিও যুদ্ধবিরতি নিয়ে এখন আর ঝুঁকি দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন ইসরায়েলিরা আক্রান্ত হলে পাল্টা জবাব দেওয়াটা স্বাভাবিক। গাজা ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে নিজের অন্যতম সেরা অর্জন হিসেবে অভিহিত করেন ডোনাল্ড ট্রাম্প। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। গাজায় নিজেদের এক সেনা নিহতের পর সেখানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 104 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। এর মধ্যে 46 শিশু ও 20 জন নারী রয়েছেন। ইসরায়েল জানায় যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি এখনও বহাল রেখেছে তারা। তবে সেনা হত্যার ঘটনায় প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালানো হয়েছে। তাদের অভিযোগ, মঙ্গলবার গাজায় ইয়েলো লাইনের ভেতরে হামলা চালিয়ে তাদের এক সেনাকে হত্যা করে হামাস। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। হামাস নিয়ন্ত্রিত গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় বলছে, ইসরায়েল ধারাবাহিকভাবে মিথ্যাচার করছে, যার উদ্দেশ্য বেসামরিক লোকজনের ওপর চালানো যুদ্ধাপরাধ ঢেকে রাখা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুদ্ধবিরতি এখন আর ঝুঁকিতে নেই। ইসরায়েলিরা আক্রান্ত হলে পাল্টা জবাব দেয়া স্বাভাবিক ঘটনা। ট্রাম্প যুদ্ধবিরতি এবং জিম্মি বন্দি বিনিময় চুক্তিকে তার দ্বিতীয় মেয়াদে শীর্ষ পররাষ্ট্রনীতি বিষয়ক অর্জনের মধ্যে অন্যতম হিসেবে উল্লেখ করেন। গাজায় চালানো ইসরায়েলি সহিংসতাকে উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। এদিকে ইসরায়েলি সংসদের গবেষণা ও তথ্য কেন্দ্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম কান এক প্রতিবেদনে জানিয়েছে, সেখানকার সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। 1.5 বছরে ইসরায়েলের 279 সেনা আত্মহত্যার চেষ্টা চালায়। এদের মধ্যে 36 জনের মৃত্যু হয়েছে। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ান ক্রিকেটে আবারও নেমে এসেছে শোকের ছায়া। বলের আঘাতে মাত্র 17 বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশটির তরুণ ক্রিকেটার বেন অস্টিন। গেল মঙ্গলবার মেলবোর্নে নেটে ব্যাটিং অনুশীলনের সময় বলের আঘাতে গুরুতর আহত হওয়ার পর পরদিন হাসপাতালে তার মৃত্যু হয়। স্থানীয় ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাব জানিয়েছে, ম্যাচের আগে অস্টিন একটি স্বয়ংক্রিয় বোলিং মেশিনের সামনে ব্যাটিং অনুশীলন করছিলেন। হেলমেট পরা অবস্থায়ও বলটি তার মাথা ও ঘাড়ের সংযোগস্থলে আঘাত করে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। গেল 4 দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। পরবর্তীতে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতির দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী জান্নাতুল কাউসার। এক পোস্টে স্বামীর একটি ছবি শেয়ার করেন তিনি, যেখানে দেখা যায় মাহমুদুল্লাহ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বললেন আইন উপদেষ্টা। গণভোট ইস্যুতে ঐক্যমত্য না হলে প্রধান উপদেষ্টার একক সিদ্ধান্ত। নির্বাচনের আগে গণভোট কোনোভাবেই মানবে না বিএনপি। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার এ সরকারের নেই বললেন ফখরুল। নভেম্বরে গণভোট সহ 5 দাবিতে ইসিতে জামায়াত ও সমমনাদের স্মারকলিপি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের তাগিদ। এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতির ইস্যুতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে ইসি। কমিশনের প্রতীক তালিকায় যুক্ত শাপলা কলি। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায় থেকে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।